খারাপ ভাষা ও কুরুচিপূর্ণ মন্তব্য উনি করেছেন, যার প্রতিবাদ গোটা রাজ্য হচ্ছে। ভগবান বজরংবলীকে আমরা সবাই মানি। অনেকে মঙ্গলবারে উপোস থাকেন, অনেকে মঙ্গলবারে অনেক কিছু পূজা আর্চনা করেন এই বজরংবলীর উপরে। আমরা যদি অনেক পেছনে যাই, যে হনুমান চল্লিশা, 40 দিনে হনুমান চল্লিশা রচনা হয়েছে। সম্রাট আকবর ফতেহপুর স্বীকৃতি একটা রাজধানী করেছেন। সেই সময় ভগবান তুলসীদাস এক জায়গাতে কিছু একটা রচনা করছেন। ওই জায়গায় সদ্য বিবাহিত এক মহিলা, ওনার স্বামীর মৃত্যু হয়েছে। তো সবাই বলে ভগবান তুলসীদাস উনি ভগবান, উনি যা চান উনি করতে পারেন। ও মহিলার স্বামীকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে কাশিতে, তখন উনি দেখলেন ভগবান তুলসীদাস কিছু একটা রচনা করছেন, পূজা করেছেন এবং কিছু একটা লিখছেন উনি। তখন বলছেন যে মানুষ আপনাকে ভগবান হিসেবে শ্রদ্ধা করে, আমিও আপনাকে ভগবান হিসেবে প্রণাম জানাই। আমার একটাই আপনার নিবেদন, আপনার কাছে আপনার শ্রীচরণে আমার নিবেদন, আমার স্বামীকে আপনি জীবিত করে দিন। তখন তিনি বলেছেন আমি তো ভগবান না, কিন্তু ভগবান রামকে আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, ভগবান রামকে আমি পূজা করি। রামের ইচ্ছা যদি হয় তাহলে তোমার ভালো হবে। উনি বলার পরে, ওনার সেই কথা বলার পরে ওনার স্বামী জীবিত হয়েছেন। এই যে কথাটা আমি বলছি, যে ভারতবর্ষের কোন সাহিত্যিক এটা লেখেননি, এটা ইংল্যান্ডের একজন সেটা লিখেছেন, মানে লন্ডন থেকে একজন লিখেছেন। সেই সময়ে সম্রাট আকবর সেই কথা শুনেছেন যে সম্রাট আকবর থেকে অনেক বেশি গুণী ব্যক্তি এই দেশে আছে ভগবান তুলসীদাস, যার কথায় একজন মহিলার স্বামী জীবিত হয়েছে। সম্রাট আকবর ওনার সভাসদ যারা সেনারা ছিলেন, সম্রাট আকবরের আদেশে ওনাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। তো কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, তখন যেই দিনে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল সেই দিন থেকে আকবরের যে রাজধানী যেটা ফতেহপুর স্বীকৃতি করা হয়েছে, সেখানে যে বজরংবলী হনুমানদের উৎপাতে কেউ সেই জায়গায় মানে বসা তো তার দূরের কথা, থাকা তো থাক দূরের কথা, ফতেহপুর স্বীকৃতির যে এলাকা, এই এলাকাতে প্রবেশ করতে পারছে না। অনেক দিন যারা যাচ্ছে সবাই পালাচ্ছেন, এবং সম্রাট আকবরও পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন। প্রত্যেক দিন 10টা যদি হয়, 8 দিন 20টা, প্রত্যেক দিন বজরংবলীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বোধহয় কোনো একটা ভুল করেছেন। সভাসদ অনেকে ভালো লোকরা থাকেন, সম্রাটকে বলেছেন যে আপনি বোধহয় কোনো একটা ভুল করেছেন, আপনার দ্বারা কোনো পাপ হয়েছে, না হলে এমন হওয়ার কথা না। তখন বললো আমি করেছি নাকি? তখন বললো আপনি একজন সন্তকে, একজন ব্রাহ্মণ পণ্ডিতকে, আপনি একজন সন্তকে আপনি কারাগারে নিক্ষেপ করেছেন। হয়তো এটার পাপের ফলে সমস্ত ফতেহপুর স্বীকৃতিতে আজকে মানুষ থাকতে পারছে না। সেই সময় তোমাকে যে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল 40 দিনে, হনুমানের 40টা দোহা উনি সেই জায়গায় রচনা করেছেন। শ্রী গুরুচরণ যেটা দিয়ে শুরু হয় বজরংবলীর যে হনুমান চল্লিশা, সে 40 দিনে তিনি কারাগারে ছিলেন। হনুমান চল্লিশা সেই কারাগারে তিনি সেটাকে রচনা করেছেন। তো আজকে যে আমি কথাটা বললাম, আর সম্রাট আকবর ওনার কাছে গেছেন যে আমাকে অপরাধ ক্ষমা করে দেবেন, আমি তো পায়ে ধরে আপনাকে ক্ষমা চাইতে পারছি না, আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি শুধু আমার এই রাজত্বকে রক্ষা করুন, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। তো উনি বলেছে এটা রামের ইচ্ছা, আমার ইচ্ছে না। এটা ইংল্যান্ডের একজন রাইটার সেটা উনি লিখেছেন, ভারতবর্ষের কোন সাহিত্যিক সেই কথাটা লিখেননি। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে সেটা বলছি যে বজরংবলী সম্বন্ধে যারা কটূক্তি করে তাদের দশা কি হয়,
এবং কিভাবে রচনা হয়েছে সেটা আপনাদের কাছে রাখলাম। আর যেটা কমিউনিস্ট, তারা নিজেদেরকে বিশাল বড় মানুষ ভাবে। যখন সনাতনের বিরুদ্ধে এবং হিন্দুদের বিরুদ্ধে কথা বলা যায় তখন তারা নিজেদেরকে বিশাল বড় মুরব্বী ভাবে। যখন রাষ্ট্রের ভারতবর্ষ নামক যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা যায় তখন সিপিএম নিজেদেরকে বিশাল বড় মানুষ হিসাবে, নেতা হিসেবে নিজেদেরকে গণ্য করা হয় না, মানে নিজেদেরকে পার্টির জাতে তুলে ধরা। এটা তাদের সৃষ্টি থেকে শুরু হয়েছে। তারা আগে রাশিয়ার কথা বলতো, চায়নার কথা বলতো, ভিয়েতনামের কথা বলতো। আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি, কমিউনিস্টের যারা বন্ধুরা আমার কথা যদি শুনে থাকেন, মানে একটা কথা আছে না, আপনার মানে না গায়ে মুরাল, একটা কথা আছে, সে গায়ে জানে না আপনার মুরাল। আর বাংলা একটা কথা আছে, আপনার শাশুড়ি ভাত পায় না, ওই খুড়ি শাশুড়ি ওইটা পায়, আমার একটা কথা গ্রাম বাংলায় আছে। তারা যে আমেরিকা, চায়না, রাশিয়া, ভিয়েতনামের কথা বলে, চায়নাতে ভারতবর্ষের কমিউনিস্টের কোন ধরনের অস্তিত্ব নেই। চায়না যে কমিউনিস্ট, সেই কমিউনিস্টই না, যে কমিউনিস্টে সবচেয়ে বেশি উদারীকরণ করে কাজ করে। যে ভিয়েতনাম আজকে ভারতবর্ষের কমিউনিস্টকে পাত্তাই দেয় না, রাশিয়াতে তো কমিউনিস্টের নামে কোনো বস্তুই নেই। আর ভারতবর্ষের ত্রিপুরা, পশ্চিমবাংলা এবং কেরালাতে কমিউনিস্টের শাসন ছিল, এখন কেরালাতে আছে, ওয়েস্ট বেঙ্গলে নেই, কখনো আসতে পারবে না যে পরিস্থিতি। ত্রিপুরা রাজ্যে 2023-এর আগে তারা একটা স্বপ্ন দেখতেন যে 5 বছরে আমরা জুটের রাজত্ব, লুটের রাজত্বকে পরাস্ত করেছি এবং 2023-এ ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করে ত্রিপুরা রাজ্যে নতুন করে সরকার প্রতিষ্ঠা করবেন। কংগ্রেসের সঙ্গে তারা আঘাত করেছেন। সেই স্বপ্ন আজকে ওদের কোন জায়গায় সেটা আপনারা লক্ষ্য করেছেন, 11 জন এমএলএ ওদের কাছে রয়েছে। এখন নতুন একটা স্বপ্ন ওদের টিম করছে, ভুয়া স্বপ্ন, মিথ্যা স্বপ্ন। কি স্বপ্ন? 2028। আমি কমিউনিস্টের বন্ধুদেরকে বলি, যারা বজরং দলের বিরুদ্ধে কথা বলে, যারা ভারতবর্ষের সন্ত্রাসীদের পক্ষে কথা বলে, মাওবাদীদের পক্ষে কথা বলে, যারা ভারতবর্ষের অপারেশন সিন্দুরকে অপমান করে, এই ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না, আপনাদেরকে আর কোনোদিন ক্ষমতাও বসাবে না। সেটার গ্যারান্টি আপনারা আমার কাছ থেকে নিয়ে নিন। কখনো এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট ঘুরে দাঁড়াতে পারবে না। ঘুরে দাঁড়াতে গেলে তাদের একটা সুন্দর নিয়ম নীতির দরকার হয়। তারা কুৎসা রটায়, তারা মিথ্যা কথা বলে। সেই মিথ্যা দিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষ মোদীজির নেতৃত্বকে ভরসা করে গরিব কৃষক, শ্রমিক, মহিলাদের যে উন্নয়ন হচ্ছে সেটাকে ওনারা বিশ্বাস করে দ্বিতীয়বার আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারতবর্ষে তৃতীয়বার মোদীজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এজেন্ডা কি? আমাদের এজেন্ডা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। আমাদের এজেন্ডা কি? সবার বিশ্বাস, সবার প্রয়াস। এখন আমাদের এজেন্ডাকে 2024-25-এ 2047 পর্যন্ত ভারতবর্ষকে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র হিসাবে আর্থিকভাবে, সামাজিকভাবে, সর্বক্ষেত্রে উন্নয়নের মাপকাঠিতে পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র হিসেবে নির্মাণ করা, গোলাঘাটির প্রত্যেকটা নাগরিকদেরকে অন্ন, বস্ত্র, বাসস্থান, রাস্তাঘাট, বিদ্যুৎ, জল, সবকিছু, শিক্ষা, দীক্ষা, রোজগার, সমস্ত কিছুর ব্যবস্থা দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য। ভারত সে সংকল্প নিয়ে মোদীজি যাত্রা শুরু করেছেন। আমরা সবাই মিলে তার সঙ্গে তাল মিলিয়ে আমরা পরিশ্রম করছি। আজকে গোলাঘাটের প্রত্যেকটা মায়েরা 2000 টাকা করে ভাতা পায়, পাতা পিছু 5 কেজি করে চাল পায়, 2000 টাকা করে কৃষক সম্মান নিধি বছরে পায়। সার ওষুধের কোনো অভাব নেই। আজকে পার হয়েছে, বন্যা হয়েছে, বন্যার মধ্যে আপনারা যারা মাছের চাষ করে তাদের জন্য আলাদা ব্যবস্থা দেওয়া হয়েছে, যারা পানের গরু চাষ করে তাদের জন্য ব্যবস্থা দেওয়া হয়েছে, যাদের জমি নষ্ট হয়েছে তাদের জন্য ব্যবস্থা দেওয়া হয়েছে, যাদের বাড়িঘর নষ্ট হয়েছে তাদের জন্য ব্যবস্থা দেওয়া হয়েছে। যদি ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সরকার থাকতো এই বন্যার জন্য কিছুই আপনাদেরকে জন্য করতে না, উল্টা প্রত্যেকটা বাজারে গিয়ে লাল সামনে ডিব্বা ডাব্বা নিয়ে চাঁদার জন্য আপনাদের কাছে যেত। এই জায়গা থেকে পরিবর্তন এই রাজ্য হয়েছে। আর কি বলা হতো? দিল্লি দেয় না, কেন্দ্রীয় মন্ত্রণা। এই স্লোগান থেকে আমরা নিস্তার
আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলি, আমরা চিন্তা করি যে রাজ্যের সঙ্গে সঙ্গে গোলাঘাটি জাতি জনজাতি অংশের মানুষের কিভাবে উপকার করা হয়, উন্নয়ন করা যায়, তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়, সে সংকল্প নিয়ে আমরা কাজ করছি। কমিউনিস্টের বন্ধুরা যদি এই গোলাঘাটির গোটা রাজ্যের কমিউনিস্টদেরকে আমি অনুরোধ করছি, আপনার সাম্যবাদের কথা বলবেন, আপনার রুটি কাপড় মকানের কথা বলেন, আপনার মানুষকে স্বয়ং সম্পূর্ণ কার্য করার জন্য কথা বলতেন, আপনার কথা বলতেন, স্লোগান দিতেন, মিটিং করতেন, মিছিল করতেন, এখনো করছেন। আপনাদেরকে অনুরোধ করছি, ভারতবর্ষে পৃথিবীর মধ্যে যদি কোন লিডার, কোন সরকার সবথেকে বেশি সাম্যবাদের জন্য কাজ করে, গরিবের রুটি কাপড় মকান জল জন্য কাজ করে থাকে, সেটা হচ্ছে মোদী। কৃষকের জন্য ধান বিক্রি করার বাজার, কৃষকের জন্য সার ওষুধ, কৃষকের জন্য কৃষি সরঞ্জাম থেকে শুরু করে কৃষক সম্মান নিধি ব্যবস্থা করা হয়েছে। গরিবদের জন্য 5 কেজি করে চালের ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের ব্যবস্থা, জলের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, গ্যাসের কানেকশনের ব্যবস্থা, সর্বোপরি রেশন দোকানে বিভিন্ন ধরনের বস্তু যেটা দেওয়া হয় কম টাকায় সে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং শুধু ভারতীয় জনতা পার্টির সর্ব অংশের মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে। যারা বেকার যুবক রয়েছে, যারা উচ্চ শিক্ষিত, তাদের জন্য স্টার্টআপের ব্যবস্থা, যারা মধ্য শিক্ষিত ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ব্যবস্থা, আর যারা লেখাপড়া জানেন না, সাধারণ গায়ে খাটা মানুষ, তাদের জন্য পিএম বিশ্বকর্মার মাধ্যমে 3 লক্ষ টাকা লোন দেওয়ার ব্যবস্থা, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বরোজগারি করার ব্যবস্থা, 3 ধরনের ব্যবস্থা শুধু তাদের রোজগারের জন্য করা হয়েছে। মহিলাদের জন্য যে মায়েরা ঘরের মধ্যে রান্না করতেন, আজকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে সমস্ত মহিলারা রোজগারি হচ্ছে। মোদীজি লাখপতি দিদির ব্যবস্থা রেখেছেন। আমাদের রাজ্য প্রায় 1 লক্ষ দিদি, আজকের দিনে লাখপতি দিদি। কমিউনিস্টের শাসনে যারা কমিউনিস্টের নেতা, যাদের স্ত্রী মা বা বোন, তারা যারা কেউ সেলফ হেল্প গ্রুপের মেম্বারশিপ দিতে পারত না, আজকে ত্রিপুরা রাজ্যে 5 লক্ষ পরিবার এই সেলফ হেল্প গ্রুপের আওতায় আনা হয়েছে। আমরা চাই প্রত্যেকটা মানুষ তাদের স্বয়ং সম্পূর্ণ হোক। আর কমিউনিস্টের বন্ধুরা আজকে থেকে 100 বছর আগে যখন কমিউনিস্টের সৃষ্টি হয়েছে, যে জায়গা ছিল তারা সেই জায়গায় যুগের সঙ্গে পরিবর্তন হয়ে তারা নিজেদেরকে আপডেট করতে পারেনি, আপগ্রেড করতে পারেনি। তারা আজকের দিনেও যদি কমিউনিস্টের শাসন থাকে, গোলাঘাটি থেকে পায়ে হেঁটে আপনাদেরকে বিশাল করে যেতে হবে, তারপরে গাড়ি ধরতে হবে। আজকে আমরা নিজেদেরকে সময়ের সঙ্গে পরিবর্তন করে রোজগারি হচ্ছি এবং রাজ্যের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেকটা জাতি জনজাতি অঞ্চলে আমরা সংস্কৃতি, কারেন্টের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, জনসের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। তার জন্য আজকে আন্দোলন হবে। কিন্তু উনি বজরং বলিতে আটকে গেছেন। বজরং বলির কাছে প্রার্থনা করবো, কমিউনিস্টকে আপনারা সুবুদ্ধি দেবেন, সুবুদ্ধি দেবেন। তাদেরকে ভূতে ধরেছে, বজরং বলির নাম বললে ভূত চলে যায়। আশা করি কমিউনিস্টের ভূত চলে যাবে। তাদেরকে ভগবান বজরং বলি সুবুদ্ধি দেবেন। এবং কলিযুগের জীবিত ভগবান যদি কেউ থেকে থাকেন, সেটা হচ্ছে ভগবান শঙ্করের অবতার আমাদের বজরং বলি। তাই বজরং বলির কাছে প্রার্থনা, আমরা সবাই সুখে থাকবো, সমৃদ্ধিতে থাকবো, আমাদের রাজ্য গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করবে, ভালো রোজগার করবে, আমাদের কৃষকরা ডাবল রোজগার করবে, আমাদের ব্যবসায়ীরা ছোটরা বড় হবে, বড়রা আরো বড় হবে, সমাজকে তারা দায়িত্ব নেবে, সেই প্রত্যাশা আমরা রাখি। আর কমিউনিস্টের জায়গায় থাকবে এবং ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেউ চিন্তা করবেন না, কমিউনিস্টের আসল জাত মাওবাদীর পক্ষে কথা বলা, টেররিস্টের পক্ষে কথা বলা। কমিউনিস্টের আসল জাত রাষ্ট্রের অখণ্ডতা অস্মিতার বিরুদ্ধে কথা বলা, আর কমিউনিস্টের আসল কাজ সনাতনের বিরুদ্ধে কথা বলা। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা যে কোনো রাজনৈতিক দল করতে পারি। সিপিএম শুধু একটা ধর্মের প্রতি তাদের ঈর্ষা, একটা ধর্মকে তারা পছন্দ করে না। সে ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম। অন্য কোনো ধর্মের প্রতি তাদের কোনো অ্যালার্জি নেই। একটাই অ্যালার্জি তাদের, একটাই দুশ্মন দুনিয়ার মধ্যে ধর্ম, সে ধর্ম হচ্ছে সনাতনীরা। তাই দল
বলতে পারতাম না, আজকে আমরা বলি। সে সময় আমাদের সামনে এসছে, কারণ আমরা যখন এই কথা বলি আমরা কাউকে ছোট করার জন্য বলি না, দুনিয়া আমাদেরকে ছোট করার জন্য বলে, আমরা কাউকে ছোট করার জন্য বলি না। আমরা যখন বলি ধর্মের জয় হোক, অধর্মের নাশ হোক, আমরা কখনো বলি না সনাতনের জয় হোক, অন্য ধর্মের নাশ হোক। আমরা সবসময় বলি সব ধর্মের শান্তি হোক, সব ধর্মের জয় হোক, অধর্মের বিনাশ হোক। তাই কমিউনিস্ট নামক অধর্মীদের বিনাশ হোক, সেটাই আজকের দিনের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ, জয় বজরং বলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ প্রতিবাদীকে ওনার আলোচনার জন্য। এখন আমরা সভা শেষ করতে এসে করছি। এখন বর্তমান মন্ডল সভাপতি ওনার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আজকে সভা সমাপ্তি ঘোষণা করবেন। সভাপতি নমস্কার। আজকে